দেখে দেবে কালো আসছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে ইকোনমিক্স উইথ জামান স্যার ইউটিউব আইডি থেকে, চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। সে প্রত্যাশায় আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে একটি বিশেষ আলোচনা নিয়ে। সেটি হলো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট অর্থনীতির শিক্ষার্থীদের জন্য। প্রতি ক্লাসে আমি বলে দিই এটা কাদের জন্য প্রযোজ্য। এই টপিকটা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ এবং নন মেজর হিসাবে যাদের আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, যাদের যাদের আছে মাইক্রো ইকোনমিক্স তাদের জন্য, মাস্টার্স পিলির জন্য এবং মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য প্রযোজ্য। যাদের গ্যাপ আছে, অনেকে মাস্টার্স পাস করে ফেলেছি, বিভিন্ন পরীক্ষা দেব আমরা, সেক্ষেত্রে তাদের জন্য এটা প্রযোজ্য। শিখার শেষ নেই, অনেক সময় ছোটদের থেকেও শেখা যায়, বড়দের থেকেও শেখা যায়, পাশে যারা থাকে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। তাহলে আমরা শিখব, সেটা প্রয়োজনীয়তাটা পরে, আগে শিখব, তারপরে কখন কাজে লাগে কখন কাজে লাগে না সেটা পরের বিষয়। সবকিছু যে কাজে লাগবে বাস্তব জীবনে তা না, অনেক পড়বো, অনেক জানবো, কাজে লাগবে খুব কম। যাই হোক, আমরা আলোচনায় আসি। এখানে 1 নম্বর যে টপিকটা সেটা হলো নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। একজন ভোক্তা তার যে বাজেট আছে সেই বাজেট দিয়ে বাজারে গিয়ে দুটা দ্রব্যের মধ্যে কোন দ্রব্যের কতটুকু ক্রয় করবে সেটাই হলো ভোক্তার ভারসাম্য। যেহেতু তার বাজেট সীমিত, এই জন্য সে এমনভাবে ক্রয় করতে চেষ্টা করবে ওই বাজেটের থেকে কিভাবে তার উপযোগ বা তৃপ্তি সর্বোচ্চ করা যায়, এটাই হলো তার লক্ষ্য। এই বাজেট স্থির রেখে কিভাবে ক্রয় করলে, কোন দ্রব্যের কতটুকু ক্রয় করলে বা ভোগ করলে তার উপযোগটা সবচেয়ে বেশি হবে, মজাটা তৃপ্তিটা সবচেয়ে বেশি পাবে, সেটাই হলো তার লক্ষ্য। তাহলে আমরা আলোচনা শুরু করি। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্যের যে দুইটা শর্ত আছে, ভারসাম্যের শর্ত। 1 নম্বর শর্ত, এটাকে প্রয়োজনীয় শর্ত বলে, নেসেসারি কন্ডিশন। সেখানে হলো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পর স্পর্শ হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য বা শর্ত হলো, নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্যের দুইটা শর্ত রয়েছে। একটা প্রয়োজনীয় শর্ত, সেটা হলো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পর স্পর্শক। দ্বিতীয় যে শর্তটা সেটা হলো নিরপেক্ষ রেখা সঠিকভাবে উত্তোল হবে। এই আরেকটা শর্ত। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। প্রয়োজনীয় শর্ত হলো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পর স্পর্শ। পর্যাপ্ত শর্ত, সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটা হলো নিরপেক্ষ রেখা সঠিকভাবে উত্তোল। এই দুইটা শর্ত যদি প্রতিপালিত হয় তাইলে একজন ভোক্তা তার নির্দিষ্ট বাজেটে সর্বোচ্চ উপযোগ পাবে বা তৃপ্তি পাবে। এটা আমরা চিত্রের মাধ্যমেই দেখাবো, অঙ্কের মাধ্যমেও দেখানো যায়। সেটা আমরা যখন গাণিতিক অর্থনীতি বা অর্থনীতিবিদদের জন্য গণিত 1 নিয়ে আলোচনা করব, সেটা অনার্স প্রথম বর্ষেও আছে, সেটা অনার্স দ্বিতীয় বর্ষেও আছে, সেটা মাস্টার্স পিলি এবং মাস্টার্স ফাইনালেও আছে। তাইলে সেই আলোচনা, গাণিতিক আলোচনাটা আমরা আজকে করব না,
মাইক্রো ইকোনমিক্সে গাণিতিকটা না দিলেও হবে, সেখানে চিত্রটা দিলেই হবে। চিত্রের মাধ্যমে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা এই দুইটা মুছে ফেলি, তোমরা লিখে রাখো। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে, নিরপেক্ষ রেখা সঠিকভাবে উত্তল হবে। এই দুইটা শর্ত হইল ভারসাম্যের শর্ত। নিরপেক্ষ রেখার সাহায্যে বক্তার ভারসাম্যের শর্ত কয়টা? দুইটি। একটা হলো প্রয়োজনীয় শর্ত, আর একটা হলো পর্যাপ্ত শর্ত। তাহলে শর্ত দুইটা যেমন লিখলাম, বললাম। এটা এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, এটা বক্তার বাজেট রেখা, এবি বাজেট রেখা। আমরা এখানে তিনটা নিরপেক্ষ রেখা আঁকি, IC1, IC2, IC3। তাহলে একজন বক্তার এই বাজেট হলো সীমিত, এই বাজেট রেখার বাইরে সে ভোগ করতে পারবে না, এটা হলো তার বাজেট কনস্ট্যান্ট। তাহলে এই বাজেটের বাইরে সে যেতে পারবে না। তার উদ্দেশ্য 3 নম্বর নিরপেক্ষ রেখায় যাওয়া, কারণ আমরা জানি উপরের নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখা থেকে বেশি তৃপ্তি দান করে। তাহলে IC1 থেকে IC2, IC2 থেকে IC3 তে উপযোগ বেশি, তাহলে IC3তেই সবাই যেতে যাবে। কিন্তু IC3তে আমরা দেখতেছি এই বাজেট রেখার প্রেক্ষিতে IC3তে ভোগ করা সম্ভব নয়, কারণ তার বাজেট সীমিত। এই রেখার বাইরে ভোগ করা ক্ষমতা তার নেই, তাহলে IC3তে যাওয়া তার পক্ষে সম্ভব না, বাজেট ফেল। সুতরাং IC3 নিয়ে আমরা চিন্তা করব না, এটা চিন্তা থেকে বাদ দিয়ে দেব। IC3তে যাওয়ার ইচ্ছা বক্তার আছে, বাজেটের সীমাবদ্ধতার কারণে IC3তে ভোগ করা তার পক্ষে সম্ভব। এই জন্য সে IC1-এ থাকবে অথবা IC3-তে থাকবে। প্রথম আমরা IC1 নিয়ে কথা বলি। IC1-এর দুইটা বিন্দু A এবং B ছোট হাতের। এ বিন্দুতে আমরা দেখি এটা কিন্তু বাজেটে কভার করে। এই বিন্দুতে দুইটা যে শর্ত আছে, প্রথম শর্তটা হলো দুইটা রেখা স্পর্শক হতে হবে। এখানে কিন্তু স্পর্শক হয় না, দুইটা রেখা ছেদ করছে। তাহলে নিরপেক্ষ রেখার সাহায্যে বক্তার ভারসাম্যের প্রথম শর্ত হলো দুইটা রেখা নিরপেক্ষ রেখার বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে, কিন্তু এখানে করছে ছেদ, প্রথম শর্তটা প্রতিপালিত হয়নি। সুতরাং এই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত প্রতিপালিত হয় নাই বিধায় এখানে বক্তা ভারসাম্য লাভ করতে পারে না। সেম কথা এই বি বিন্দুর জন্য প্রযোজ্য। সেখানেও বাজেট রেখা নিরপেক্ষ রেখা স্পর্শক নয় বরং ছেদক। এখানেও বক্তার ভারসাম্য প্রথম শর্ত প্রতিপালিত হয়নি। তাহলে আমরা এখান থেকে এই বিন্দু থেকে বাজেট রেখা ধরে ডান দিকে যাই, বি বিন্দু থেকে বাজেট রেখা ধরে বাম দিকে যাই, গিয়ে সি বিন্দুতে পৌঁছি। সি বিন্দুতে দেখা যায় দ্বিতীয় যে নিরপেক্ষ রেখাটা আর এবি যে বাজেট রেখাটা দুইটা পরস্পর স্পর্শক, অর্থাৎ প্রথম শর্তটা এখানে পালিত হয়েছে, দুইটা রেখা পরস্পর স্পর্শ করেছে। এখন দেখি যেহেতু প্রথম শর্ত প্রতিপালিত হয়েছে, তাহলে আমরা দেখব দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্ত হলো নিরপেক্ষ রেখাটা সঠিকভাবে উত্তল। সঠিকভাবে এখানে উত্তল, সঠিকভাবে উত্তল বলতে একটা বিন্দুতে শুধু স্পর্শ করবে, তাইলে আমরা বলবো এটা সঠিকভাবে উত্তল। অনেকটা অংশ নিয়ে স্পর্শ করলে হবে না। যেমন এখানে যদি এটা আমরা এইভাবে আঁকতাম, তাহলে এখানেও স্পর্শক, এখানেও স্পর্শক, এখানেও স্পর্শক, এখানে এরকম হবে না। শুধু একটা বিন্দুতে স্পর্শক হলে বুঝবো এটা সঠিকভাবে উত্তল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, সঠিক জিনিসটা জানতে চেষ্টা করো। এই রেখাটা স্পর্শক ঠিকই, দুইটা রেখা, এখানেও স্পর্শক, এখানেও স্পর্শক, এখানেও স্পর্শক, কয়েকটা বিন্দুতে স্পর্শ। আর এইটাতে শুধু একটা বিন্দুতে স্পর্শ। এরকম একটা বিন্দুতে স্পর্শক হলে সেটাকে বলে সঠিকভাবে উত্তল। যাই হোক, তাহলে সি বিন্দুতে দুইটা শর্তই পালিত হয়েছে। তাহলে এখানে বক্তার ভারসাম্যের দুই শর্ত যেহেতু প্রতিপালিত হয়েছে, এইখানে বক্তা ভারসাম্য লাভ করবে। সেখানে সে এক দ্রব্য ভোগ করবে কয়টা? এইটুক। এটা আমরা সংখ্যা দিয়েও দিতে পারি, মনে করি 5। এটা ওয়াই দ্রব্য ভোগ করবে এইটুক, সংখ্যা দিয়েও দিতে পারি, মনে করি 4। তাহলে এই সি বিন্দুতে বক্তা এক দ্রব্যের 5টি আর ওয়াই দ্রব্যের 4টি, বা এক দ্রব্যের x0
ওয়াই দ্রব্যের y0 এইটুক ভোগ করে সর্বোচ্চ উপযোগ পাবে, সেই উপযোগটা হবে IC2 নিরপেক্ষ রেখা। উপযোগ যেহেতু পরিমাপ করা যায় না, আমরা এখানে সংখ্যা দিয়ে বলতে পারবো না। তাহলে তার নির্দিষ্ট বাজেটে ভোক্তা সর্বোচ্চ উপযোগ যদি পেতে চায়, তাহলে তাকে সি বিন্দুতে ভারসাম্য লাভ করতে হবে, সি বিন্দুতে ভোগ করতে হবে। সেখানে এক দ্রব্যের এইটুক, এটাকে আমরা যা দিই সেটাই লিখবো, এখানে যা দিই সেটাই লিখবো। দ্যাট মিনস x0 আর y0। এই হলো নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। তাইলে যদি আসে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো, সুন্দর করে আমরা ভারসাম্যের শর্ত লিখবো। ইচ্ছা করলে এখানে যেহেতু বলা আছে নিরপেক্ষ রেখা এবং বাহ্যিক রেখা স্পর্শক, নিরপেক্ষ রেখাটা কি এটার এক লাইনে সংজ্ঞা দিব, বাহ্যিক রেখাটা কি এটা এক লাইনে সংজ্ঞা দিব। তারপরে আমরা চিত্রে চলে আসবো। সেখানে কিছু সবসময় আমরা বলি যে কোনো আলোচনা করতে গেলে কিছু অনুমিতির শর্ত আছে। সেখানে বলা আছে কি, যেমন এখানে কি অনলি দুইটা দ্রব্য নিয়ে আলোচনা করতে হবে, ভোক্তার বাজেট স্থির থাকতে হবে, দ্রব্যের দামের পরিবর্তন হলে হবে না, আয়ের পরিবর্তন হলে হবে না, এগুলি স্থির থাকতে হবে, ভোক্তার রুচির পরিবর্তন হলে হবে না। এগুলি অর্থনীতির কমন অনুমিতি শর্ত। এগুলি ধরে নিয়ে আমাদের আলোচনা। ভোক্তার রুচি যদি পরিবর্তনশীল হয়, ভোক্তার আয় যদি পরিবর্তন হয়ে যায়, দ্রব্যের দাম যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই ভারসাম্য বিন্দুটাও পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য, এই প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট সবার জন্য। আমি বলছি সবার জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সুতরাং এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। প্রথম দুইটা বইয়ের শর্ত লিখব, ওই শর্ত দুইটা চিত্রের মাধ্যমে কোন বিন্দুতে প্রতিফলিত হয়। তিনটা নিরপেক্ষ রেখা আঁকবো, একটা বাজেট রেখা আঁকবো। এই বাজেটের বাইরে ভোক্তা যেতে পারবে না। ভোক্তার ইচ্ছা 3 নম্বর নিরপেক্ষ রেখায় যাওয়া, বাজেটের সীমাবদ্ধতার কারণে এখানে যাওয়া তার পক্ষে সম্ভব না। এখন আমরা 1 নম্বর নিয়ে কথা বলবো, 2 নম্বর নিয়ে কথা বলবো। 1 নম্বরের এ বিন্দু বি বিন্দুতে শর্ত প্রতিফলিত হয় না, প্রথম শর্ত। এই জন্য এখানে ভোক্তার ভারসাম্য হতে পারে না। এখান থেকে ডান দিকে যাই, বাজেট রেখা ধরে যেতে হবে। এখান থেকে বাম দিকে যাই, এদিক থেকে ডান দিকে যাই, বাজেট রেখা ধরে সি বিন্দুতে গিয়ে পৌঁছি। সেখানে গিয়া দেখা যায় দুইটা শর্তই প্রতিফলিত হয়। সেখানে ভোক্তা x দ্রব্যের এইটুক, y দ্রব্যের এইটুক ভোগ করবে এবং সর্বোচ্চ উপযোগ পাবে। সেই উপযোগটা হবে IC2 নিরপেক্ষ রেখা। এই হলো নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। তারপরে আমি লিখেছি 2 নম্বরে ভারসাম্যের পরিবর্তন। এই যে ভোক্তা ভারসাম্য লাভ করলো সি বিন্দুতে, বিভিন্ন কারণে যে সি বিন্দু থেকে সরে যেতে পারে, বিভিন্ন কারণে সি বিন্দু থেকে সরে যেতে পারে, সেটা আমি একটু ইঙ্গিত দিলাম। যেমন এখানে আমি লিখছি ভারসাম্যের পরিবর্তন হলো 3টা জিনিস। একটা হলো দাম প্রভাব, দামের পরিবর্তনের প্রভাবে ভারসাম্য বিন্দুর পরিবর্তন হতে পারে, সেটাকে বলে দাম প্রভাব। ভোক্তার আয় যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ভারসাম্য বিন্দুর উপর একটা প্রভাব পড়তে পারে, সেটাকে বলে আয় প্রভাব। আর পরিবর্তক প্রভাবটা হলো দ্রব্যের দামের অনুপাতের মধ্যে যদি পরিবর্তন হয়, দুইটা দ্রব্যের দামের অনুপাতের মধ্যে পরিবর্তন হলে সেখানেও একটা প্রভাব পড়তে পারে, সেটাকে বলে পরিবর্তক প্রভাব। এক এক করে আমি অতি সংক্ষেপে আলোচনা করব যে দাম প্রভাবটাই। তাহলে আমরা প্রথম এই শুধু ভারসাম্য বিন্দুটা রাখি, আর সব মুছে দিলাম, শুধু ভারসাম্যটা রাখি। তাহলে এখানে ভোক্তা ভারসাম্য লাভ। মনে করি সব ঠিক থেকে শুধু এক দ্রব্যের দামটা কমে গেল। এখানে একটা কথা মনে রাখতে হবে, যেই দ্রব্যের দাম কমে যায়, এই বাজেট রেখাটা তার দিকে সরে যায়। যেই দ্রব্যের দাম কমে যায়, বাজেট রেখাটা তার দিকে সরে যায়। তাহলে B1 হলো। আবার বলছি আমি, যেই দ্রব্যের দাম কমে যায়, বাজেট রেখাটা তার দিকে সরে যায়। এই বিন্দু ঠিক আছে, এইদিকে তার দিকে সরে গেল, অর্থাৎ দাম কমলে ওই দ্রব্যটা সে বেশি পাবে। আগে এইটুক পেত, এখন বেশি পাবে। এখন তাই যদি হয়, এটা তো নিরপেক্ষ রেখা ICটা আছে আমাদের। এখন কিন্তু ভোক্তা আর এখানে থাকবে না, ভোক্তা এদিকে চলে আসবে। মনে করলাম এখানে সি ছিল, সি ডটে চলে আসে। এখানে সে এক দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াইয়া দিবে। আগে ছিল এইটুক, এখন করবে এইটুক। ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমিয়ে দেবে। তাইলে এক্স দ্রব্যের দাম কমার কারণে ভোক্তা সি থেকে সি ডটে চলে আসলো। এই যে সি থেকে সি ডটে চলে আসলো, এটা কার কারণে? দাম কমার কারণে। এটার নামই হলো দাম প্রভাব।
এই দাম প্রভাবের কারণে বক্তা সি থেকে সি ডটে চলে আসে, এটা হলো দাম প্রভাব। এখন এটার সাথে আরেকটা জিনিস আমরা জড়াই দেই, দামের পরিবর্তনের ফলে বক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে বলে দাম প্রভাব। এই দাম প্রভাব নির্দেশকারী বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটার নাম হলো দাম ভোগ রেখা। আমরা এখানে মূল বিন্দু থেকে এখানে যাই, এখানে গিয়ে এখানে একটা রেখা এরকম হয়, এটার নাম হলো পিসিসি, প্রাইস কনজাম্পশন কার্ভ। দাম ভোগ রেখা কাকে বলে? দামের পরিবর্তনের ফলে বক্তার ভারসাম্য বিন্দুর পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো দাম ভোগ রেখা। দাম ভোগ রেখা। তাহলে দাম প্রভাব আর দাম ভোগ রেখা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দামের পরিবর্তনের ফলে বক্তার ভারসাম্যের উপর যে প্রভাব পড়ে তাকে বলে দাম প্রভাব। এই পরিবর্তিত বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটার নাম হলো দাম ভোগ রেখা, প্রাইস কনজাম্পশন কার্ভ। দাম ভোগ রেখা। তাহলে দাম ভোগ রেখা কাকে বলে অথবা দাম প্রভাব কাকে বলে, যে কোনো একটা আসলে আমাদের দুইটা চলে আসবে, লিখতে হবে। তাহলে আমাদের দাম প্রভাব গেল। এখন হলো আয় প্রভাব, এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আয় প্রভাবটা কি? আগের আলোচনাটুক আমাদের রইল আইসি। এখন বলবো আমরা আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর উপর যে প্রভাব পড়ে সেটা হলো আয় প্রভাব। সব ঠিক আছে। এখন আমাদের জানতে হবে আয় বাড়লে বা কমলে এই বাজেট রেখা কোন দিকে যায়। আয় যদি বাড়ে তাহলে বাজেট রেখা ডান দিকে চলে যায় সমান্তরাল ভাবে। আয় যদি কমে বাজেট রেখা বাম দিকে চলে আসে। প্রথম বক্তা ছিল এখানে, যদি আয় বাড়ে চলে যাবে এখানে, যদি আয় কমে চলে যাবে এখানে। এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটার নাম হলো আয় ভোগ রেখা, ইনকাম কনজাম্পশন কার্ভ। আয় ভোগ রেখা। আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর পরিবর্তন ঘটে, এইটাকে বলে আয় প্রভাব। আয় প্রভাবের কারণে ভোক্তা সি থেকে সি ডটে যেতে পারে, সি থেকে সি টুতে যেতে পারে, সি ওয়ানে যেতে পারে। এই যে আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর পরিবর্তন ঘটলো, এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটার নাম হলো আয় ভোগ রেখা। আয় ভোগ। আয় প্রভাবের সাথে আয় ভোগ রেখা জড়িত, দাম প্রভাবের সাথে দাম ভোগ রেখা জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমাদের আসে আয় ভোগ রেখা এবং দাম ভোগ রেখার মধ্যে পার্থক্য লিখো, তাহলে কি আমরা দুই একটা কথা লিখতে পারবো না? অবশ্যই পারবো। দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর যে পরিবর্তন ঘটে, এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাকে বলে দাম ভোগ রেখা। আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর যে পরিবর্তন ঘটে, এই বিন্দুগুলি যোগ করলে পাওয়া যায় আয় ভোগ রেখা। তাহলে আরো একটু যদি আমরা পড়ালেখা করি নিশ্চয়ই আরো কিছু জানতে পারবো। তাহলে আমরা দাম প্রভাব, দাম ভোগ রেখা, আয় প্রভাব, আয় ভোগ রেখা। এখন হলো পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবটাও আমরা একটু আলোচনা করি। দুইটা দ্রব্যের দামের অনুপাতের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, যেমন আমি একটু বুঝাই, একটু কঠিন আছে। প্রথম দ্রব্যের দাম ছিল 10 টাকা, দ্বিতীয় দ্রব্যের দাম ছিল 5 টাকা। তাহলে অনুপাতটা কত? P1/P2 = 10/5 = 2। এই যখন অনুপাত দুইটা দ্রব্যের দামের, তখন ভোক্তা এক দ্রব্য ভোগ করে 5টা, ওয়াই দ্রব্য ভোগ করে 4টা। এখন এই দুইটার অনুপাত যদি চেঞ্জ হয়ে যায়, যেমন এই দ্বিতীয় দ্রব্যের দাম 5 টাকাই রইল, এটার প্রথম দ্রব্যের দাম 15 টাকা হয়ে গেল, তাহলে অনুপাতটা এখন কত হবে? 3 হয়ে যাবে। এই অনুপাত আগে ছিল 2, এখন হলো কত? 3। এর ফলে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হতে পারে। তাহলে ভোক্তা এখানে ছিল, দুইটা দ্রব্যের দামের আনুপাতিক পরিবর্তনের ফলে ভোক্তা এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, সেখানে আরেকটা বাজেট রেখাও হতে পারে, এরকম হতে পারে। যাই হোক, সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। যেহেতু একটা দ্রব্যের দাম কমলে বা বাড়লে এই ঘটনা ঘটবে। কমেও আমরা দেখাইতে পারি, এটা কমে দিই, তাহলে 8 দিই, তাহলে কত হলো? 0.8
16 না 1.6, তাহলে কমলে এখানে হবে। তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো, তাহলে এখানে ছিল যখন দুইটা দ্রব্যের দামের অনুপাত ছিল 2, তখন ভোক্তা এক দ্রব্যের 5টা, ওয়াই দ্রব্যের 4টা ভোগ করবে। এই অনুপাতটা যখন 1.6 হলো, তখন এই বাজেট রেকর্ড হয়ে গেল এটা, তখন ভোক্তার এখানে থাকবে না, এখানে চলে আসবে। এইটার নাম হলো পরিবর্তক প্রভাব, অর্থাৎ সে ওয়াই দ্রব্য কিছু কমাই দিয়ে এক দ্রব্য কিছু বেশি ভোগ করবে, এটা হলো পরিবর্তক প্রভাব। তাহলে দুইটা দ্রব্যের দামের অনুপাতের মধ্যে যদি কোনো প্রভাব পড়ে, পরিবর্তন হয়, তাহলে ভোক্তার ভারসাম্য বিন্দুর উপরও প্রভাব পড়ে। এই যে দামের অনুপাতের পরিবর্তনের ফলে ভারসাম্যের উপর প্রভাব, এটার নাম হলো পরিবর্তক প্রভাব। ইংরেজিতে এটাকে বলে সাবস্টিটিউশন এফেক্ট, এটাকে বলে ইনকাম এফেক্ট, এটাকে বলে প্রাইস এফেক্ট। তাহলে আমরা তিনটা প্রভাবই পড়লাম। প্রথম তো ভোক্তা ভারসাম্য অর্জিত হলো, এই ভারসাম্য অর্জিত হওয়ার পরে এই ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাকে বলে ভারসাম্যের পরিবর্তন। সেটা তিনটা ঘটনা, একটা হলো দাম প্রভাব, প্রাইস এফেক্ট, আর একটা হলো ইনকাম এফেক্ট, আয় প্রভাব, আর একটা হলো সাবস্টিটিউশন এফেক্ট, যেটাকে বলে পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব। তাহলে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্যের সাথে জড়িত হইল এই তিনটা জিনিস। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। ভোক্তার ভারসাম্যের পরিবর্তনের মধ্যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটু আলোচনা করে আমি শেষ করব। এই তিনটা প্রভাবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। তাহলে দাম প্রভাব সমান সমান আয় প্রভাব আর পরিবর্তন, অর্থাৎ আয় প্রভাব আর পরিবর্তক প্রভাবটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো দাম প্রভাব। দাম প্রভাবটা হলো বড়, আয় প্রভাব সমান সমান কি হবে, দাম প্রভাব মাইনাস পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব সমান সমান কি হবে, দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। এটা যদি আমরা এদিকে রাখি, এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আয় প্রভাব সমান সমান কি হলো, দাম প্রভাব মাইনাস পরিবর্তক প্রভাব। আবার এটা যদি এদিকে রাখি, এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি হলো, পরিবর্তক প্রভাব সমান সমান দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। তাহলে এই একটা সম্পর্ক অনেক সময় আমাদেরকে দেখাতে বলতে পারে, দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি, তোমাদের একটু বই পড়তে হবে, বই পড়লে এটা আরো ভালো করে তোমরা শিখতে পারবে। আশা করি সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি দেখবা, ধারাবাহিকভাবে আছে ইউটিউবে। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 উপরে দেওয়া আছে ক্যাপশন, ওইটা দেখে তোমরা বুঝবে এটা কার কোন টপিকের উপর আছে। উপর থেকেই বোঝা যাবে, ভিডিওর ভিতরে না ঢুকে উপর থেকে দেখে হেডলাইন দেখেই তোমরা বুঝতে পারো। সেই আলোচনাটা আমি করে দিচ্ছি। প্রথম আমরা নিরপেক্ষ রেখার সাহায্যে তার ভারসাম্যটা দেখাই। প্রথম আমরা দাম প্রভাবটা দেখাই। বড় করে দেখাই দাম প্রভাব। এটা ছিল প্রথম ভারসাম্য বিন্দু। এক্স দ্রব্যের দাম কমার কারণে বাজেট রেখাটা হয়ে গেল এটা। আমি আগেই বলছি, যেই দ্রব্যের দাম কমে বাজেট রেখাটা তার দিকে সরে। তাহলে ভোক্তা এখন দাম প্রভাবের কারণে ই থেকে এফ এ চলে আসলো। তাহলে ই থেকে এফ অর্থাৎ x1 x2 দাম প্রভাব প্রাইস এফেক্ট সমান সমান এক্স নট x1, এটা দিয়ে আমরা পরিমাপ করলাম, দাম প্রভাবটা আমরা পেয়ে গেলাম। এখন অর্থনীতিবিদরা বলছেন, যারা এটা আলোচনা করছেন, হিক্স অ্যালেন, তারা বলছেন যে যদি আমরা দাম প্রভাব থেকে আয় প্রভাবটা বাদ দিই, দাম প্রভাব থেকে আয় প্রভাবটা বাদ দিতে পারি, তাহলে আমরা পরিবর্তক প্রভাবটা জেনে যাব।
তাহলে এই তিনটা প্রভাব আমাদের আলাদা করতে হবে। তাহলে এখানে যেহেতু এক দ্রব্যের দাম কমে গেল, এই জন্য বলছে ভোক্তার প্রকৃত আয় বেড়ে যাবে। ভোক্তার প্রকৃত আয় ঠিক রাখার জন্য তার থেকে কিছু অর্থ উঠায় নিয়ে যেতে হবে। তাহলে বাজেট রেখাটা এখন যেহেতু এটা হয়ে গেল, তার কাছ থেকে যদি কিছু অর্থ আমরা উঠে নিয়ে যাই, তাহলে বাজেট রেখা হয়ে যাবে এটা সিডি। সিডি হয়ে গেল বাজেট। কিছু অর্থ উঠায় নিয়ে গেলে ভোক্তা আর এই বিন্দুতে থাকতে পারবে না। ভোক্তা মনে করলাম এই বিন্দুতে চলে আসে, ই এফ জি বিন্দুতে চলে আসে। সেখানে সে এক দ্রব্য ভোগ করবে এইটু, ওয়াই দ্রব্য ভোগ করবে মনে করি এইটু। এখন তাহলে আমরা এই বিন্দু থেকে এখানে গেল কিসের কারণে? দাম প্রভাবের কারণে। ভোক্তার প্রকৃত আয় ঠিক রাখার জন্য তার কাছ থেকে কিছু অর্থ উঠায় নিয়ে গেলাম, এই জন্য সে এখান থেকে এই বাজেট রেখে চলে আসে, অর্থাৎ এখানে চলে আসে। তাহলে এই যে এখান থেকে এখানে চলে আসে, একটু কার কারণে? আয়ের কারণে। আয় দিয়ে দিলে কিন্তু আবার এখানে চলে যাবে, আয় উঠায় নিলে এখানে চলে আসে। তাহলে ইনকাম এফেক্ট হবে x2 x1, এইটু ইনকাম। তাহলে এখন আমার বাকি রইল কি? এই যে ই থেকে জি, এটা হলো সাবস্টিটিউশন এফেক্ট। কত? x0 x2। এখান থেকে এখানে যাবে আয়ের কারণে, আয় নিয়ে গেলে এখানে চলে আসবে, আয় দিয়ে দিলে আবার এখানে চলে যাবে। এখান থেকে এখানে যাবে কিসের কারণে? দামের কারণে, দাম কমার কারণে। তাহলে ই থেকে জিতে আসলো কিসের কারণে? সেটা হইলো পরিবর্তক প্রভাবের কারণে। অর্থাৎ এই সবটা হইলো দাম প্রভাব, এইটুকু হইলো আয় প্রভাব। এই দাম প্রভাব থেকে আয় প্রভাবটা বাদ দিলে যেটুকু থাকে এইটুকু হইলো পরিবর্তক প্রভাব। তাহলে এখন আমরা এটারে লিখেছি x0 x1, এটারে আমরা দুই ভাগ করলে কি হয়? এটুকু আগে লিখি, x2 x1, এই যে x2 x1 প্লাস x0 x2, x0 x2। তাহলে x2 x1 মানে কি? ইনকাম এফেক্ট, প্লাস x0 x2 কি? সাবস্টিটিউশন। তাহলে আমরা কি পেলাম? প্রাইস এফেক্ট সমান সমান ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিটিউশন এফেক্ট। যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব, অথবা আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফল হইল দাম প্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন মাস্টার্স ফাইনালে আসে, প্রিলিতে আসে, অনার্স সেকেন্ড ইয়ারে বেশি আসে, এটা ফার্স্ট ইয়ারে আসে কম। তাহলে এটা মাস্টার্স ফাইনালের জন্য বেশি প্রযোজ্য, এটা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য বেশি প্রযোজ্য। প্রথম বর্ষেও সিলেবাসে যেহেতু আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু টেকনিক্যাল। তাহলে আমি আবার বলছি, প্রথম এখানে ছিল, এখান থেকে এখানে গেল দাম প্রভাবের কারণে, এটুকু হলো দাম প্রভাব। ভোক্তার আয় উঠায় নিয়ে গেলে এখানে চলে আসে, আয় দিয়ে দিলে এখানে চলে যায়, এটুকু হলো আয় প্রভাব। এই দাম প্রভাব থেকে আয় প্রভাবটা বাদ দিয়ে দিলাম, দিলে যেটুক থাকে এটুকু হলো পরিবর্তক প্রভাব। এই দাম প্রভাবের আমরা দুইটা ভাগ করি, একটা ভাগ, এটা হলো আয় প্রভাব, এটা হলো পরিবর্তক প্রভাব। তাহলে দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। ক্লাসের শেষ দিকে চলে আসছি আমরা। আজকের আলোচনা থেকে যে প্রশ্নগুলি হতে পারে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য আলোচনা করো, অথবা নির্দিষ্ট বাজেট সাপেক্ষে ভোক্তা কিভাবে সর্বোচ্চ উপযোগ পেতে পারে তা নিরপেক্ষ রেখা বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্ন যেভাবেই হোক আমাদের বুঝতে হবে, প্রশ্নটাই কি চেয়েছে। প্রশ্ন এদিক ওদিক হতে পারে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে। পরের প্রশ্ন, সেটা হলো দাম প্রভাব কাকে বলে বা দাম বক্ররেখা কাকে বলে, আয় প্রভাব কাকে বলে, আয় বক্ররেখা কাকে বলে। দাম বক্ররেখা এবং আয় বক্ররেখার মধ্যে পার্থক্য লিখো, অর্থাৎ পিসিসি এবং আইসিসি এর মধ্যে পার্থক্য লিখো। তারপরে প্রশ্ন হলো পরিবর্তক প্রভাব কি,
একটা প্রশ্ন আছে, পরিবর্তক প্রভাব সবসময় ঋণাত্মক ব্যাখ্যা করো। অর্থাৎ একটা পরিবর্তক প্রভাবের মাধ্যমে একটা দ্রব্যের ভোগ বাড়লে আরেকটা দ্রব্যের ভোগ কমে। আমরা দেখেছি পরিবর্তক প্রভাব হলো এইটু, এক দ্রব্যের ভোগ বাড়ছে, ওয়াই দ্রব্যের ভোগ বাড়ছে, তাহলে একটা বাড়লো আর একটা কমলো, প্লাসে মাইনাসে মাইনাস। পরিবর্তক প্রভাবটা ঋণাত্মক হয় সাধারণত। তারপরের প্রশ্ন হলো দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব, অথবা আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফল দাম প্রভাব ব্যাখ্যা করো বা প্রমাণ করো। প্রমাণ করো যে দাম প্রভাব সমান সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। আজকের ক্লাস থেকে এই হলো আমাদের প্রশ্ন। যারা নিয়মিত ক্লাসগুলি দেখবে করবে, তারা যদি প্রতি ক্লাসের পরের এই প্রশ্নগুলি একটা খাতায় লিখে রাখো চ্যাপ্টার অনুযায়ী, এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন আসবে, যেভাবেই হোক, সৃজনশীল হোক আর যাই হোক, ঘুরে হোক পেঁচায় হোক, এর মধ্যেই প্রশ্ন থাকবে বলে আমি বিশ্বাস করি। আজকে এখানেই শেষ, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।